আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন আজ 7ই মে 2026। স্বাধীন পশ্চিমবঙ্গ তো বটেই, স্বাধীন ভারতের ইতিহাসে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। দেখুন, ইতিহাস দুই ধরনের মানুষকে স্মরণীয় করে রাখে। একটা হচ্ছে ভালো কাজের জন্য, আর একটা খারাপ কাজের জন্যে। সাধু সন্ত গুণীজনদের স্মরণীয় করে রাখে ইতিহাস। আবার ইতিহাস লিখে রাখে বড় চোর, বড় ডাকাত, বড় খুনি, বড় খারাপ মানুষদের। এখানে সবরাজরাও যেমন থাকে, তেমনি থাকে বড় বড় সাধু মুনি ঋষিরা। শুধু প্রথম দল পায় মানুষের সম্মান, আর দ্বিতীয় দল, ওই যারা দুষ্কৃতী, তারা পায় মানুষের ঘৃণা। 7 মে দিনটিকে দেশের মানুষ, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ, কিভাবে স্মরণ করবে? দেখুন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু মাঝে মাঝে সময় এমনভাবে থমকে দাঁড়ায় যেখানে ক্যালেন্ডারের একটা তারিখ হয়ে ওঠে ইতিহাসের পরিহাস। আগামীকাল কাল বাদে পরশু 9 তারিখে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। সাধারণ মানুষের কাছে এটি হয়তো ক্যালেন্ডারের আর 5টা দিনের মতো, কিন্তু বাংলার মসনদে আসীন যিনি আছেন, তার এখন অবধি যিনি আছেন, তার অন্দরমহলের জন্য এটি একটি মহাপ্রলয়ের দিন। আর আজ 7ই মে রাত 12টা বাজলেই ঘাড় ধাক্কা, বেরিয়ে যাও। শুধুই আইনি খাতায় কলমে নয়, প্রায় আক্ষরিক অর্থেই ঘটবে ঘটনাটি। কারণ আবাহন যেমন সম্মানজনক, বিসর্জনও তেমন শোভন সুন্দর হতে পারে যদি বিসর্জনে যাবেন যিনি, তার ওই বিদায় স্যালুট নেয়ার যোগ্যতা থাকে। এই যোগ্যতার মানদণ্ডে মমতা ব্যানার্জি ডাহা ফেল মেরে গেলেন। ফেল বললে কম বলা হয়। গদি আঁকড়ে রাখার যে লজ্জাজনক কাণ্ড কারখানা তিনি করছেন, সেটা দেখলে তাকে করুণারও অযোগ্য মনে হয়। বিধানসভার মেয়াদ শেষ। এটা গণতন্ত্র গায়ের জোরে নয়, ভোটের জোরে কুর্সি মেলে। 2011-য় বুদ্ধদেব ভট্টাচার্যকে ভোটের জোরে হটিয়ে যে কুর্সির দখল নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ ভোটের অভাবে সেই কুর্সি থেকে তার বিদায়ের দিন এসে গেছে। অথচ তিনি বলছেন ছাড়ব না কুর্সি, কারণ এই ভোট তিনি মানেন না। তিনি মনে করছেন, বিশ্বাস করছেন যে মাঠের খেলোয়াড় তিনি, আবার মাঠের রেফারিও তিনি। মামার বাড়ি গুনে গুনে বিস্তর গোল খেয়েছেন বিজেপির কাছে এই নির্বাচনে, কিন্তু বলছেন সেসব গোল অফসাইডে হয়েছে। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যান্য রাজ্যেও এই নির্বাচন প্রক্রিয়া চলেছে। তারা কিন্তু বারবার আদালতে ছোটেননি, কিন্তু মমতা ছুটেছেন আদালতে বারবার। আদালত যাকে বলে ঝামা ঘষে দিয়েছে তার নাকে মুখে, তবুও জ্ঞান হয়নি। যে পথে চলছেন সেটা দেখলে অতি বড় পাগলও নিশ্চিত হাসছে ও হাসবে। তবু তিনি অনড়। গতকাল কিংবা পরশু দুপাশে পার্ষদদের বসিয়ে যে প্রেস কনফারেন্স তিনি করেছেন, সেখানে পার্ষদদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল সবার পিতৃবিয়োগ বা মাতৃবিয়োগ হয়েছে। ফিটফাট, এত যে ফিটফাট বাবু অভিষেক, তিনি দাড়ি কামাননি। ফিরহাদ হাকিমের মুখ দেখলে মনে হয় যে তিনি চেয়ার থেকে সাড়াত করে গলে নিচে চলে গিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে বাঁচেন। মহাজ্ঞানী বুকনিবাস ডেরেক নিস্তব্ধ। শোভনদেব চট্টোপাধ্যায়, তারও মুখে যেন তার কেমন নির্বিকার একটা মুখ। এমনকি লিপস্টিক আন্টি হিসেবে যিনি বেশি পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে দেখে বোঝা গেল
জীবনে এই প্রথম ঠোঁটে গাঢ় রং তিনি লাগাননি। পার্টির প্রেস কনফারেন্স নয়, যেন শ্রাদ্ধ বাড়ির শ্রাদ্ধ বাসরে হাজির হয়েছেন সবাই ওই শ্রাদ্ধ বাড়ির মতো শোকের পোশাক পরে এবং সমস্ত শরীরে শোকের আবরণ নিয়ে। একমাত্র বক্তা সেখানে মমতা ব্যানার্জি। স্টেরয়েডের ডোজ নিয়ে যেমনভাবে বেঁচে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে, সেটাই করছেন তিনি। যে কুর্সিকে ঘিরে এত লড়াই, এত তর্জন গর্জন, সেই কুর্সির পায়া এখন নড়বড়ে নয়, বরং অদৃশ্য হতে চলেছে তার কাছে। সঙ্গে উপরি পাওনা ঘাড় ধাক্কা। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেলে, বিচার বুদ্ধি হারিয়ে ফেললে ফেয়ারওয়েল কখনো গ্রেসফুল হয় না, যেটা হয়েছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের। তিনি এখনো তাকে মানুষ ভদ্রলোক বলে মনে করেন, কিন্তু মমতাকে এরপর অন্তত আর কেউ ভদ্রলোক ভদ্র বলবেন সেটা নিয়ে সন্দেহ আছে। যেটা হয়, সাদা বাংলায় ঘাড় ধাক্কা খাবেন, আর সেই লজ্জাজনক নিয়তি আজকেরই রাতে মমতার শিয়রে দাঁড়িয়ে আছে। রাজনীতিতে একটা সম্মানজনক প্রস্থানের পথ থাকে। ভোটের ফল দেখে যদি নিজে থেকে গিয়ে রাজভবনে পদত্যাগপত্র জমা দিতেন, যেটা সবাই করে, তবে 9 মে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার আগে পর্যন্ত তিনি সগৌরবে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে পারতেন। তার প্রোটোকল থাকতো, সম্মান থাকতো, কিন্তু জেদ আর লোভ, আর এই দুয়ে মিলে এখন পরিস্থিতি এমন যে কোনো লাল কার্পেট নয়, বরং আইনি মেয়াদের শেষ ঘন্টা বাজলে আক্ষরিক অর্থেই মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হবে তাকে। এটাকেই আমি বলছি সাদা বাংলায় ঘাড় ধাক্কা। শব্দটা শুনতে কটু, কিন্তু বাস্তবটা আরও বেশি কটু ও অম্ল। আপনি যখন নিজের জন্যে নিজেই ফেরার পথ বন্ধ করে দেন, তখন ইতিহাসও আপনার নাকের ডগায় দরজা সজোরে বন্ধ করে দেয়। ভাবুন তো, যে নবান্ন সচিবালয় ছিল তার হাতের মুঠোয়, যেখানে তার অঙ্গুলি হেলনে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, সেই নবান্নে ঢোকা এখন কার্যত তার জন্য নিষিদ্ধ। 4 মে বিকেল থেকে সেই প্রবেশ পথে দাঁড়িয়ে আছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। কেন? পাছে কোনো ফাইল তিনি চুরি করে নিয়ে যান, যাতে সেটা আটকাবার জন্যে। এই চুরি বা ছিনতাই কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো অভিজ্ঞ, সেটা তো আইপ্যাকের ঘটনাতেই প্রকাশ। সেই কেসেও রেকর্ড করেছেন মমতা ব্যানার্জি। ভারত হয়তো বা বিশ্বের প্রথম ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিরল সম্মান, অথবা ইতিহাসের কালো দিন, কালো চরিত্র, তাও আবার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চৌর্যবৃত্তির ফাইল যাতে পরের সরকার এসে নাড়াচাড়া না করতে পারে, তার জন্য তিনি আইপ্যাক অফিসে গিয়ে যা করেছেন সেটা নবান্নেও করতে পারেন, এই সন্দেহ খুবই স্বাভাবিক, তাই না? লজ্জায় মাথা নত হয়ে আসে ভাবতে যে একজন বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আইনি মতে এখনো তার পদে আসীন, তাকে নিজের দপ্তরে ঢুকতে দেয়া হচ্ছে না, ফাইল চুরি করে নিয়ে যাবেন এই আশঙ্কায়। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাংলার ইতিহাসে কিংবা ভারতের ইতিহাসে এমন দৃশ্য কি আমরা আগে কখনো দেখেছি? খাতায় কলমে তিনি রাজা বা রানী, যেটাই বলুন, অথচ নিজের প্রাসাদে ঢুকতে গেলে তাকে প্রহরীর বাধার মুখে পড়তে হবে। এই দৃশ্যটি যতটা মজাদার, ঠিক ততটাই বিষাদের। যিনি এক ট্র্যাজেডি কমেডি নাটকের
শেষ দৃশ্য আমরা দেখছি। এই রাজ্যের নাগরিক হিসেবে লজ্জিত হই ভাবলে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতিমূর্তি ভেবে এককালে কত গলা ফাটিয়েছি। বলা হয় সম্মানের সঙ্গে বিদায় নেওয়াটাও একটা আর্ট, কিন্তু যখন ক্ষমতা কুক্ষিগত করার মোহ ব্যক্তিগত ইগোতে পরিণত হয় তখন সম্মান বালির বাঁধের মতো ধসে পড়ে। আজকের এই অপমান, যেখানে প্রশাসনিক প্রধানকে চোরের মতো সন্দেহ করা হচ্ছে, তা কি কেবল তার একার অপমান, নাকি পুরো রাজ্যের প্রশাসনিক কাঠামোর ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন? সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন এত অপমানের পর সেই একটি হিন্দি প্রবাদের মতো, যে থুককে মরনা চাই ডুবনা চাইয়ে, মানে থুতু ফেলে ডুবে মরা উচিত। শব্দগুলো রূঢ়, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। যে চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান দিয়েছিল, সেই চেয়ারেরই আজ আপনার ওপরে বিশ্বাস নেই। অথচ আপনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি পুরো রাজ্যের জন্য অপরিমেয় লজ্জা বয়ে আনলেন। ভোটে হেরেছেন বিশ্রীভাবে, তার জন্যে আমাদের একটু করুণা হয়তো হতে পারত। যেমন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য আমাদের অনেকেরই করুণা হয় এখন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন তার জন্য তিনি করুণার পাত্রী নন। তার জন্য কোনো করুণা হবে না, এখন তো নেই, ভবিষ্যতেও হবে না। এখন শুধু ঘৃণাই প্রাপ্য আপনার। আজ 7ই মে রাত 12টা বাজতে এক এক করে একটু ঘড়ির কাঁটা এগিয়ে যাবে। সেকেন্ডের কাঁটাটা যখন 12র ঘর ছোবে, তখন বাংলার রাজনীতির একটা লজ্জার অধ্যায় শেষ হবে। নবান্নের অলিন্দে হয়তো প্রতিধ্বনি হবে সেই সব পুরনো নির্দেশের, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকবে কেবল শূন্যতা। উপলব্ধিটা এই যে কুর্সি তো চিরস্থায়ী নয়, কিন্তু যাওয়ার ধরনটা চিরকাল মানুষের মনে থাকে। কেউ বিদায় নেন চোখের জলে, আর কেউ বিদায় নেন ঘৃণা নিয়ে, ঘাড় ধাক্কার অপমান নিয়ে। আগামীকাল 8ই মে যখন সূর্য উঠবে, বাংলা দেখবে এক নতুন সকাল। আর নবান্নের সেই ঘরটা, সেখানে হয়তো তখন নতুন কোনো গল্পের পাণ্ডুলিপি লেখা হবে। বিদায় কুর্সি, বিদায় দম্ভ, বিদায় লোভ। আজ না হোক কাল একদিন হিসাব করতে বসবেন নিশ্চয়ই মমতা দেবী আপনি। সেদিন বুঝবেন বেঁচে থেকেও আত্মহত্যা অন্যভাবেও হয়। আর 26শে মে মাসে আত্মহত্যা করলেন আপনি, নিজে লজ্জা কুড়োলেন, লজ্জিত করলেন রাজ্যবাসীকে। ইতিহাস কিন্তু আপনাকে ক্ষমা করবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির বিদায়, ক্ষমতার পাদপীঠে শুভেন্দুর আগমন, এবং একই সঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অর্থাৎ ক্ষমতাসীন দিল্লির যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, এই প্রথম পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সরকার গঠন করল। এর ফলে আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটি পুরো রিভার্স হয়ে গেল। এখানে জামাত, এখানকার যে বিএনপি, তার সঙ্গে আমাদের তো জানেন যে ভারতের যে 7 সিস্টার, সেই 7 সিস্টারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত, সবচেয়ে বড় সীমান্ত এদের সঙ্গে। আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত থেকে শুরু করে আমাদের রাজনীতির স্থিতিশীলতা, এটা অনেকটাই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করবে। আবার আমাদের এখানের যে শুভ ফলাফল বা এখানের স্থিতিশীলতা, এটাও পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রিত করবে। আপনারা জানেন যে ব্রিটিশ জমানা থেকেই, আরও আগে সে মুঘল জমানা থেকেই বাংলা দিল্লি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছিল। বাংলার যে ট্রেজারি, এটার যে রাজকোষ, এটার যে রেভিনিউ, এটা সবসময় দিল্লিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে ব্রিটিশ জমানাতে
এই রেভিনিউর পাশাপাশি কলকাতা কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা বাঙালিদের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা শুরু হয়, এখান থেকে যে সকল নায়ক, মহানায়ক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ যাদের জন্ম হয়, এরাই ভারতবর্ষে ডমিনেট করে। আপনি চিন্তা করুন, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমার, কিশোর কুমারের যে বড় ভাই রাজকুমার, এরপরে ধরুন হেমন্ত মুখার্জি, এরপর শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এস.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন। ওনাদের থেকে শুরু করে চলচ্চিত্রে, মানে সেই 50-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের একছত্র আধিপত্য। এখন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে আপনি যদি ধরেন বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যত লোক আছে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে যারা যারা আছে, আপনি এইরকম মানে যদি ভারতকে সারা দুনিয়াতে পরিচয় করে দেওয়ার মতো যদি 100 জন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, তার মধ্যে 90 জনই বাংলার। এরপরে ধরেন রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জি, এই যে এখন যে নরেন্দ্র মোদী যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি। শ্যামা প্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাসিম, এরকম অসংখ্য রাজনীতির, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বড় ভাই শরৎ বসু, সবাই কিন্তু মানে কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতা পশ্চিমবঙ্গে এমন যে শান্তিনিকেতনে জওহরলাল নেহেরু শান্তিনিকেতনে তার মেয়েকে পড়াতেন, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ছাত্রী। এখান থেকে রাজনীতিটা নিয়ন্ত্রিত হতো। এই রাজনীতি যখন ব্রিটিশদের বিপক্ষে গেছে, ব্রিটিশরা টিকতে পারেনি। এই রাজনীতি মুঘলদের বিরুদ্ধে চলে গেছে, মুঘলরা টিকতে পারেনি। এই রাজনীতি, বাংলা রাজনীতি, বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি সুলতানদের বিরুদ্ধে চলে গেছে, সুলতানরা টিকতে পারেনি। সুলতানদের আগে যারা দিল্লিতে এবং গুজরাটে শাসন ক্ষমতা চালাতেন এবং যারা এই বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেন, তারাই লাভবান হতেন, এবং যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, তারা লাভবান হতে পারতেন না। তো সেই দিক থেকে বিহারে, এরপর ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে, মানে সাবেক বাংলা বিহার উড়িষ্যাতে ভালো কিছু করার জন্য, রাজনৈতিক সফলতা লাভ করার জন্য নরেন্দ্র মোদীর পণ ছিল। এবং তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই পশ্চিমবঙ্গে জয়লাভ করেছেন, প্রচণ্ডভাবে জয়লাভ করেছেন। এবং এই যে তিনি জয়লাভ করেছেন, তার যে নীতি, বাংলাদেশ নীতি, এটি এখন দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হবে। তার এই যে নীতি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, আসাম থেকে এবং যে বিহার থেকে সমভাবে, মানে আমাদের যে 7 সিস্টারের যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে বিজেপি যেহেতু এখন ক্ষমতা আছে, ফলে তাদের হিন্দুত্ববাদ, তাদের আওয়ামী লীগ প্রীতি, তাদের শেখ হাসিনা প্রীতি, এটিতে নতুন জোয়ার তৈরি হয়ে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো পশ্চিমবঙ্গে আমরা অনেককে চিনি, কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দুকে যেভাবে চিনি বা মমতাকে যেভাবে চিনি, ওইভাবে কিন্তু ভারতের অন্য কোনো রাজনীতিবিদকে চিনি না। কিন্তু শুভেন্দুর যে সমস্যা, উনি মানে বিএনপির নাম শুনতে পারেন না, জামাতকে 2 চোখে দেখতে পারেন না। মানে তিনি যদি ভারতের যাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতেন, এই এতটা উগ্র, এই উগ্রতার কারণে কি হলো, সে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দরকার হলে জামাতের সবাইকে সে ধরে নিয়ে যেত। এই যে ক্ষমতা এখনো শপথ নেয়নি, কেবলমাত্র জয়লাভ করেছে, এর মধ্যে দিদার সে তৃণমূলের লোকদেরকে পিটানো শুরু করেছে, মুসলমানদেরকে পিটানো শুরু করেছে, এবং তারা বলছে যে এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, যদিও মুসলমানরা তাকে ভোট দিয়েছে, কিন্তু সে এখন বলছে মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে হয়েছি। এতটা মুসলিম বিদ্বেষী। ওখানে কলকাতাতে গরুর মাংস পাওয়া যায় যথেষ্ট, এবং সেই জন্য বেশ কয়েকটা বড় মার্কেট রয়েছে,
গরুর মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো এই গত 24 ঘন্টা ভেঙে চুরমার তছনছ করে দিয়েছে। মুসলমানদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, মোটেল যা কিছু ছিল, বেশিরভাগই এই শুভেন্দুর যারা লোকজন, বিজেপির যারা লোকজন তারা আক্রমণ করেছে। অর্থাৎ এখানে র্যাসিজম বলতে যা বোঝায়, ফান্ডামেন্টালিজম যা বোঝায়, হিন্দুত্ব বলতে যা বোঝায়, পুরো জিনিসটি সেখানে তারা শুরু করে দিয়েছে। এর বাইরে শুভেন্দু একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং সে এখনো বলছে। 2 নম্বরে সে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে প্লেনে করে, যেভাবে সে ভারতে এসেছে আমরা আবার থেকে প্লেনে করে বাংলাদেশে পাঠাবো এবং তাকে স্যালুট দিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে তাকে বরণ করে নিতে হবে। এই ঘটনা কিন্তু ইরানে একবার ঘটেছিল। রেজা শাহ পাহলভি আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পরে পরপর দুটো সেখানে যে সামরিক অভ্যুত্থান, সেই সামরিক অভ্যুত্থানের পর যখন আমেরিকার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো এবং রেজা শাহ পাহলভি যখন আমেরিকা থেকে ইরানে ফিরে আসলেন, তাকে এবং এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীকে গার্ড অব অনারদের নিতে হয়েছিল। ঠিক সেম কাজটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটাবেন শুভেন্দু, এই কথাগুলো তিনি বলছেন। 1 2 নম্বর হলো যে তিনি এই বিজয় লাভ করেছেন, বিজয়ের পরে কলকাতাতে যারা আশ্রয় নিয়েছেন, ত্রিপুরাতে যারা আশ্রয় নিয়েছেন, আসামে, এমনকি দিল্লিতে, তারা দলে দলে এখন কলকাতা রীতিমতো আওয়ামী লীগের নগরী হয়ে গেছে। এবং গত নির্বাচনে আওয়ামী লীগের যারা লোকজন তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে শুভেন্দুকে সাহায্য করেছে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাজ করেছে। এখন এদের বিজয় কতটা আওয়ামী লীগের বিজয় তার একটা উদাহরণ। গাজীপুরের মেয়র সেই বিখ্যাত জাহাঙ্গীর, আপনারা তো সবাই তাকে চিনেন, জাহাঙ্গীর এখন কলকাতাতে আছে, তাই তার সঙ্গে শুভেন্দুর খুব একটা ভালো বন্ধুত্ব। এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। তারপর নিজের ফেসবুকে এসে তিনি লাইভ করেছেন যে দেখুন আমাদের সেই দিন আর নাই, আমরা খুব দ্রুত ফিরে আসছি, বা ইত্যাদি ইত্যাদি নানা কথা। আমি পুরোটা শুনিনি, যেহেতু তিনি লাইভে এসে বলেছেন, তো ওই ধরনের কথাবার্তা হয়তো তিনি বলেছেন। তো এই হলো সেখানকার অবস্থা। কাজেই এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো, আসার পরে আমাদের এই যে বাংলাদেশে জামাত এবং বিএনপি তাদের প্রস্তুতি কী? এর কারণ হলো নির্বাচনের অনেক আগের থেকেই শুভেন্দু বলছে যে এখানে বিজেপিকে যদি টিকতে হয়, এখানে যদি হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই বিজেপিকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সীমান্তগুলোতে জামাতের যারা লোকজন তারা এমপি হয়েছে। আপনি হিসাব করে দেখেন আমাদের যে সীমান্তগুলো রয়েছে, সেই খুলনা, তারপরে কুষ্টিয়া, যে বেল্টগুলো রয়েছে, এই বেল্টে সব জামাতের, চাঁপাইনবাবগঞ্জ, এখানে সব জামাতের সংসদ সদস্য রয়েছে। শুভেন্দু যেটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, এরা জামাতের কথায় চলে, যদিও এটা মিথ্যা কথা। 18 কোটি মুসলমান বাংলাদেশে চলে, তারা যদি অস্ত্র নিয়ে হাতে, ভারতেও এইভাবে পশ্চিমবঙ্গে কোটি কোটি মুসলমান রয়েছে। আমি অ্যাডজাক্ট ফিগার এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, এই সমস্ত এলাকাতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। এবং কলকাতার কিছু কিছু এলাকাতে আছে মুসলমানরা এতটা শক্তিশালী, ওখানে হিন্দুরা যেতে পারে না। তো এই মুসলমানদের সঙ্গে যদি বাংলাদেশের মুসলমানের এবং জামাতের একটা সম্পর্ক হয়, তাহলে পশ্চিমবঙ্গ তারা দখল করে নেবে। কাজেই বাংলাদেশকে এক চুল ছাড় নয়, এখানে বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে হলে পশ্চিমবঙ্গকে যদি ভারতের সঙ্গে রাখতে হয়, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ যে কোনো সময় দখল করে নিতে পারে, এরকম একটা ভয় শুভেন্দু ওখানকার হিন্দুদের মনে জাগিয়ে তুলেছে। এবং তার প্রেক্ষিতে যেটাকে ইংরেজিতে বলা হয় হেট্রেট, একটা ঘৃণার যে একটা আগুন সে ছড়িয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গে, এবং সেই আগুনের উপরে এখন সে ক্ষমতায় বসেছে। কাজেই এই যে তার যে ক্ষমতা, এই সময়টাতে এখন আপনি পশ্চিমবঙ্গে আওয়ামী লীগদের তৎপরতা দেখতে পাবেন। সীমান্ত ওদের কাছে এমন হবে, সীমান্তর আসা যাওয়া, ভারতীয় কর্তৃপক্ষ, যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, প্রদেশে বিজেপি আছে, ফলে এখানে বিএসএফ থেকে শুরু করে ভারতের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগদের জন্য পুরো সীমান্ত ওপেন করে দেবে, পুরো সীমান্ত ওপেন করে দেবে। ফলে সীমান্ত যদি ওপেন করে দেওয়া হয়, তো সেখানে জামাত বিপদে পড়বে না? মারাত্মক বিপদে পড়বে।
জামাতের যারা লোকজন বিপদে পড়বে, আওয়ামী লীগের লোক আসলো, বিজেপির লোক আসলো, শুভেন্দুর লোক আসলো, এসে একটা অকারেন্স ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেল। তো এইগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামরিক শক্তি দরকার, যে আমাদের বিজেপি শক্তিমত্তা দরকার, এই জিনিসগুলো এখন শিশু সরকার, মাত্র 2 মাসের সরকার, সেই 2 মাসের সরকার অর্জন করা তো দূরের কথা, তার ধারে কাছে যেতে পারেনি। আর অন্যদিকে ইরানের যুদ্ধ থামছে না, ইউক্রেনের যুদ্ধ থামছে না, তেলের মূল্য স্থির হচ্ছে না, ভারতের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হচ্ছে না, চীনের সঙ্গে তার যে সম্পর্ক সেটাও এখন সম্পর্কের পর্যায়ে যায়নি। সব মিলিয়ে প্রকৃতি, গ্রহ, নক্ষত্র কেন যেন এই বর্তমান সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।